আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নিয়মিতভাবে তোমাদের সুবিধার্থে আমার এই ক্লাসগুলো আমি লাইভে সম্প্রচার করছি। প্রতিটা ক্লাস আমার প্রতিদিনের যে ক্লাসগুলো হচ্ছে স্কুলে, যারা অনুপস্থিত শিক্ষার্থী রয়েছে বাড়িতে, তারাও আমার এই ক্লাসগুলো দেখে যাতে তারা উপকৃত হতে পারে। পাশাপাশি এই ক্লাসগুলো রেকর্ডেড থাকলে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোভিড-19 সহ যে পরিস্থিতিগুলো আমরা মোকাবেলা করে ফেললাম, সামনে এরকম পরিস্থিতি যে আর আসবে না এরকম তো বলার সুযোগ নেই। ভবিষ্যতে যে কোনো মানে ক্রাইসিস মুভমেন্টে আমরা এই ক্লাসগুলোই আবার চাইলে তোমাদের সুবিধার্থে লাইভে দিতে পারবো। তো এই জন্য আমাদের কাছেও একটা ডকুমেন্ট হিসেবে থাকলো। তা আশা করব আমরা গত কয়েকদিন আগে যে ক্লাসটা আমরা করেছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের, সেই কমপ্লিটিং সেন্টেন্সে আজকে পার্ট 2 আমরা আলোচনা করব এবং আশা করব তোমরা আমাকে শেষ পর্যন্ত হেল্প করবা। যতটুকু পারি আমরা চেষ্টা করব আজকের এই সেশন থেকে কমপ্লিটিং সেন্টেন্স সংক্রান্ত যে মানে ধারণাগুলো, সেই ধারণাগুলো স্পষ্ট করে নেওয়ার জন্য। তো তোমরা আমার মনে হয় যে ইতিমধ্যেই এটা মানে উঠে ফেলছো, তাই না? আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে সেদিন 10টা রুলস আলোচনা করছিলাম। আজকে আমরা 11 নম্বর রুলস নিয়ে আলোচনা করব, কিভাবে একটা বাক্যকে আমরা কমপ্লিট করব। আমি দেখো এখানে লিখছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টের জায়গায় কি লিখছি আমি? এনপি। এনপি মানে হচ্ছে নাউন অথবা, তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পরে নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। অবজেক্টের জায়গায় কে থাকতে পারে? নাউন অথবা প্রোনাউন আছে। যদি নাউন অথবা প্রোনাউন থাকে, খেয়াল করো, সেই নাউন অথবা প্রোনাউন যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে আমরা কি কি লিখতে পারবো ওই জায়গায়? হু, হুম, হুজ, এরপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আবার যদি বস্তুকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে আমরা হুইচ, দ্যাট, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার যদি সময়কে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে আমরা হোয়েন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার যদি স্থানকে নির্দেশ করে তাহলে হোয়ার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার যদি কিভাবে, কেন, কীরকম, এরকম অর্থ প্রকাশ করে তখন সেক্ষেত্রে হাউ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে খেয়াল করো যে একটা বাক্যে কমপ্লিটিং সেন্টেন্সে যদি বাক্যটা এরকম হয় যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিছে এবং অবজেক্টের পরে গ্যাপ দেওয়া আছে, তখন খেয়াল করতে হবে, মানে তখন ওই অবজেক্টটাকে আইডেন্টিফাই করে চেনার চেষ্টা করতে হবে যে এটার দ্বারা সংখ্যা, সময়, স্থান কোনটা বুঝাচ্ছে। যেমন আমি যদি একটু শুরুতেই লেখার চেষ্টা করি, দেখো যে আই নো দ্য বয়, যে আমি বালকটিকে চিনি। খেয়াল করো, আই নো দ্য বয়, তারপরে মনে করো তারা এখানে আর কোনো কিছুই দেয় নাই, গ্যাপ দিয়ে দিছে। তাহলে তখন আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, তাহলে বয়ের পরে এখানে কি গ্যাপ দেওয়ার যে অংশটা, সেই অংশটা তাহলে এখানে আমাকে একটা কনজাংশন নিয়ে আসতে হবে। এরপরে ওই বাক্যটাকে পূর্বের অংশের সাথে মিল রেখে কমপ্লিট করতে হবে। এখন আই নো দ্য বয় যদি এখানে ওরা মেনশন করে দেয়, হু পর্যন্ত দেয়, তাহলে তো আরো ভালো। যদি হু না দেয় তখন তোমাকে হু আনতে পারবা, হুজু আনতে পারবা, হুমু আনতে পারবা, অন্য যে কোনো রুলস। কারণ আই নো দ্য বয় যদি তুমি লেখো যে আই নো দ্য বয় হুম ইউ বিট, হুম ইউ বিট, যে যাকে তুমি মেরেছিলে। অথবা আই নো দ্য বয় হু ইজ ইয়োর ফ্রেন্ড, যে আমি ছেলেটাকে চিনি যে তোমার বন্ধু। তাহলে একটু খেয়াল করো, আই নো দ্য বয় হু ইজ ইয়োর ফ্রেন্ড, তাহলে এখানে এই হুটা কেন আনলাম? এই দ্য বয় ব্যক্তিকে নির্দেশ করলো, আমি এই জন্য এখানে কি নিয়ে আসলাম? কথা বলে না, এই জন্য কি নিয়ে আসলাম? হু। এখন এখানে যদি এই শব্দটা যদি এরকম হইতো যে আমি বললাম যে আই নো দ্য পেন, তারপরে মনে করো গ্যাপ আছে, আই নো দ্য পেন, আমি কলমটি চিনি। অথবা আই নো দ্য আইডিয়া, আই নো দ্য আইডিয়া। তো আই নো দ্য পেন, আই নো দ্য আইডিয়া, হি নো দ্য পেন, হি নোজ দ্য পেন, হি নোজ দ্য আইডিয়া, এরকম যদি থাকে সেক্ষেত্রেও শেষের শব্দটা কি দেয়া আছে? ব্যক্তি না বস্তু? কি দেয়া আছে? বস্তু। তাহলে তখন আমরা নিয়ে আসবো হুইচ অথবা দ্যাট। কি নিয়ে আসবো? হুইচ অথবা। তাহলে আই নো দ্য পেন হুইচ
রাইটস ওয়েল, যে আমি কলম, ওই কলমটা চিনি যে খুব ভালো, যেটা খুব কি করে ভালো লেখে। অথবা আই নো দ্য পেন হুইচ ইউ লস্ট, আমি কলমটা চিনি যেটা তুমি হারিয়ে ফেলেছিলে। আমরা কিন্তু সেদিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্সে মাথায় রাখতে হবে সবসময় একটা জিনিস, সেটা হলো যে আমরা যে বাক্যটাকে কমপ্লিট করব সেই বাক্যটা পূর্বের এবং পরের বাক্য অনুসারে যদি সিকুয়েন্সিয়াল হয়, ধারাবাহিক কোনো গল্প হয়, ঘটনা হয়, ব্যক্তি হয়, তাহলে সেই রকম শব্দ আমরা সংযুক্ত করব। আর যদি সিকুয়েন্সিয়াল না হয় তাহলে যে কোনো ধরনের শব্দই আমরা ব্যবহার করে সেটাকে কমপ্লিট করব। তার মানে আমরা তাহলে জানলাম যে অবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে হু হবে, অবজেক্টটা যদি বস্তু হয় হুইচ হবে। আচ্ছা, এখন অবজেক্টটা যদি সময়কে নির্দেশ করে, যেমন আমি বললাম যে আই নো দ্য টাইম when you were born, যে আমি সময়টা জানি কখন তুমি জন্মগ্রহণ করেছিলে। তাহলে এখানে টাইমের পরে যদি তারা গ্যাপ দেয় তাহলে আমি এখানে কি দিয়ে নিয়ে আসবো, মানে ওরা যদি হোয়েন দেয় তাহলে তো আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আর যদি হোয়েন পর্যন্ত না দেয় তাহলে খেয়াল করবো যে শেষের অবজেক্ট যেটা দেয়া আছে সেটা কি নির্দেশ করতেছে। যেমন এটা ব্যক্তিকে নির্দেশ করছে, আমি হু আনলাম। এটা বস্তুকে নির্দেশ করছে, আমি হুইচ আনলাম বা দ্যাটও আনতে পারবো। আবার এটা সময়কে নির্দেশ করতেছে, আমি কি নিয়ে আসলাম, হোয়েন। তাহলে ওরা হোয়েন পর্যন্ত দিয়ে দিতে পারে অথবা তোমাকে মানে হোয়েন আনতে হবে, এরকম হতে পারে। তো যেভাবেই হোক তোমার শেষের অবজেক্টের উপর নির্ভর করে কিন্তু আমরা এই কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে যদি সেটা স্থানকে বোঝায়, আমি বললাম যে উই নো দ্য প্লেস হোয়ার শি ডাইড। তাহলে এই প্লেসটা কি বুঝাচ্ছে, স্থানকে বুঝাচ্ছে। কাকে বুঝাচ্ছে, তাহলে উই নো দ্য প্লেস হোয়ার শি ডাইড, যে আমরা জায়গাটা চিনি যেখানে সে কি করেছে, মারা গিয়েছে। তাহলে এখানে এই প্লেসটা কি, স্থান নির্দেশ করতেছে। এই জন্য আমি কি নিয়ে আসলাম, এখানে কি নিয়ে আসছি, হোয়ার। আবার সেটা যদি এরকম হয়, I know verb how she makes it, তাহলে I know how she makes it। খেয়াল করো, ভার্বের পরে এখানে আমি কি লিখলাম, যে আমি জানি how she makes it, সে এটা কিভাবে তৈরি করে। এখন আমি যদি বলি I know that he has done it, তাহলে হবে। তার মানে ভার্বের পরে, কার পরে, মানে অবজেক্টের সাবজেক্টের পরে ভার্বের পরে আর যদি অবজেক্ট না থাকে, ভার্ব পর্যন্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বের পরে এরকম হাউও হতে পারে, হোয়াটও হতে পারে। হ্যাঁ, সেটা নির্ভর করবে বাক্যের অর্থের উপর অনেকটা। কিসের উপর, এখন তুমি যদি লেখো যে আই নো দ্যাট ইউ হ্যাভ লস্ট ইউর পেন, হবে না, কথা বলে হবে। আবার তুমি মানে ওরা যদি আই নো পর্যন্ত দেয়, এরপরে আর না দেয়, তাহলে তুমি তোমার যেভাবে সহজ হবে, যে শব্দটা লিখলে তোমার অর্থটা স্পষ্ট হবে, এখানে তুমি হাউও লিখতে পারো, হোয়াটও লিখতে পারো, দ্যাটও লিখতে পারো। সেটা নির্ভর করবে তোমার ওই বাক্যটা অর্থ মেলানোর জন্য। তুমি এখন ধরো সামনের বাক্যটা এমন ছিল যে সে কোনো একটা জিনিস তৈরি করছে এরকম বুঝাচ্ছে সামনের বাক্যে, তাহলে তখন তুমি এখানে লিখতে পারো যে আই নো হাউ শি মেক্স ইট, যে আমি জানি সে কিভাবে এটা তৈরি করেছে। অথবা আই নো হাউ শি গেট এ প্লাস, হাউ শি গেটস এ প্লাস, যে আমি জানি সে কিভাবে এ প্লাস পায়। অথবা হাউ শি গট এ প্লাস। বুঝতেছো আমার কথা? তার মানে এই নো লেখো বা যে কোনো ভার্বই লিখি আমরা না কেন, এই ভার্বের পরে আমরা যদি কোনো কনজাংশন ব্যবহার করতে চাই, সেটা দ্যাটও আসতে পারে, হাউও আসতে পারে, হোয়েনও আসতে পারে, হোয়াটও আসতে পারে। সেটা অবশ্যই নির্ভর করবে ওই বাক্যটা অর্থ কমপ্লিট করতে গেলে যে কনজাংশনটা আনলে আমার অর্থটা কমপ্লিট হবে, সেই কনজাংশন নিয়ে আসতে হবে। এরপরে আসো 12 নম্বর রুলস, যেটা
12 নম্বর রুলসে বলা আছে দেখো যে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি entered the classroom than the students stood up. তাহলে নো সুনার হ্যাড, তাহলে নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, কথা বলো না। নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। বাক্যে শুরুতে যদি এরকম নো সুনার হ্যাড দেয়া থাকে তাহলে এই জায়গাটাতে দেন এবং দেনের পরে সাবজেক্ট এবং ভার্ব যেটাই আনি না কেন সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কোন ফর্ম হবে ভার্বের? এই খেয়াল করো, ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবং এখানে কনজাংশন হিসেবে কে আনবে মাঝখানে? কথা কনা, কনজাংশন হিসেবে কে আসবে? দ্যাট। আর এখানে ভার্ব হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কি ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এই একই জিনিস একটু খেয়াল করে যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। যদি বাক্যের শুরুতে যদি নো সুনার হ্যাড থাকে, জেসমিন, নো সুনার হ্যাড থাকে, তাহলে আমরা এখানে দেনের পরে বাক্যের বাকি অংশ লিখব, ঠিক কিনা? এখন যদি নো সুনার হ্যাডের জায়গায় স্কার্সলি হ্যাড থাকে, একই জিনিস সবই ঠিক থাকবে, তখন এখানে হবে বিফোর। কি হবে এখানে? ওরা যদি বিফোর পর্যন্ত দেয় তো ভালো, আর বিফোর শব্দটা যদি লিখে না দেয় তাহলে তোমাকে বিফোর আনতে হবে। এটাকে মনে রাখার সহজ উপায় পরে আমি বলতেছি। তারপর হচ্ছে একই সূত্র, হার্ডলি হ্যাড যদি থাকে তাহলে এখানে হবে হোয়েন। তাহলে হিসেবটা কি দাঁড়াইলো খেয়াল করো। আমি যদি এটাকে আরো সংক্ষেপে বলি, NTSBWS, NTSB মানে অর্থাৎ নো সুনার হ্যাড থাকলে দেন হবে, স্কার্সলি হ্যাড থাকলে বিফোর হবে, আর হার্ডলি হ্যাড থাকলে WS না, SW, হার্ডলি হ্যাড থাকলে হোয়েন হবে। হার্ডলি হ্যাড থাকলে কি হবে? তাহলে আবার বলতেছি যে ওরা কমপ্লিটিং সেন্টেন্সে এই কনজাংশনগুলো দিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে। তো কনজাংশন পর্যন্ত যদি দেয় তাহলে তো তুমি পরের অংশে শুধু সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট টেন্স করবা। কোন টেন্স করবা? অর্থের সাথে মিল রেখে পাস্ট টেন্স করবা। আর যদি ওরা এই অংশ পর্যন্ত না দেয় তাহলে তোমাকে কি নিয়ে আসতে হবে? নো সুনার হ্যাড থাকলে দেন আনতে হবে, স্কার্সলি হ্যাড থাকলে বিফোর আনতে হবে, এবং হার্ডলি হ্যাড থাকলে কি আনতে হবে? হোয়েন আনতে হবে। কি ক্লিয়ার? তাহলে আমার মনে এখানে কিন্তু আমরা তিনটা রুলস বুঝে গেলাম। কয়টা রুলস বুঝছি? যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড। এখানে আরেকটা, এটার সাথে আরেকটা রুলস আছে, সেটা হলো এরকম, একটু যদি দেখো তোমরা তাহলে বুঝবা। সেটা হলো এরকম, as soon as, কি as soon as। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছিলাম, মনে আছে? বাক্যে as soon as বাক্যে as soon as যদি থাকে এবং এখানে কি থাকবে? একটা কমা থাকবে। এই বাক্যকে নেগেটিভ করতে গেলে নো সুনার আনতে হয়, মনে আছে? কমার জায়গায় দেন আনতে হয়, আর as soon as এর জায়গায় কি নিয়ে আসতে হয়? নো সুনার হ্যাড। তো ওরা যদি as soon as he entered the classroom এই অংশটুকু দিয়ে দেয় তাহলে পরের অংশে কমা দিয়ে কি লিখতে হবে? পরের অংশে কি আনো, তবে ভার্বটা পাস্ট টেন্স হবে। কোন টেন্স হবে? কোন টেন্স হবে? পাস্ট টেন্স। তাহলে as soon as he entered the classroom the student stood up। তাহলে as soon as, no sooner had,
স্ক্যার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এই চারটে সূত্র মানে একই সূত্রে গাঁথা। কি বুঝতেছ আমার কথা? শুধু মাথায় রাখতে হবে যে নো সুনার হ্যাড থাকলে দেন হবে, স্ক্যার্সলি হ্যাড থাকলে বিফোর হবে এবং হার্ডলি হ্যাড থাকলে হোয়েন হবে। আচ্ছা, এরপরে আসো আমরা আমাদের পরবর্তী রুলসে যাই। আচ্ছা, আমরা বলছিলাম যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে যখন আমরা নেগেটিভ করি তখন আমরা নো সুনার হ্যাড নিয়ে আসি। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ যেই না, যতক্ষণ পর্যন্ত, যখনই। তো অ্যাজ সুন অ্যাজ এরপরে এখানে কি নিয়ে আসতে হবে? এখানে কি আনতে হবে? পরের অংশটা ভার্বের পাস্ট ফর্ম হবে এবং মাঝখানে কমা হবে। কি হবে? এখানে কমা হবে। আর যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড দিব আর কমার জায়গায় দেন লিখবো। এই পার্থক্য এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো 13 নম্বর রুলস যেটা, সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখা যাচ্ছে সবার? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে অ্যাজ, দো, অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি। এদের পরে সাবজেক্টের পরে ভার্বটা যদি অক্সিলারি ভার্ব হয় এদের পরে তাহলে হবে ওয়্যার, ফিক্সড। সাবজেক্ট কে বসে বসুক কি হবে? ওয়্যার। আর যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে ভার্বটা ভি2 হবে। আমি আবার বলতেছি, খেয়াল করো সুবর্ণা। তাহলে চারটে শব্দ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি। অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি। এই শব্দগুলোর পরে ভার্বটা কি হবে? আনরিয়াল পাস্ট। কি পাস্ট হবে? কি পাস্ট হবে? আনরিয়াল পাস্ট, মানে অতীতে যেটা সম্ভব ছিল না এরকম অর্থ বুঝাবে। সেক্ষেত্রে সাবজেক্টের পরে সবসময় ভার্বটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে সব সময় সাবজেক্ট কে হয় হোক, আই, উই, হি, সি, সব ক্ষেত্রেই ওয়ার লিখতে হবে। এবং এই প্রশ্নটা কিন্তু বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসে। তোমার কাছে মনে হবে যে এখানে ওয়াজ, কিন্তু আসলে কথা কথা আসলে কি হবে? ওয়ার। এবং সেটা যে সাবজেক্ট হয় হোক, আই থাকলেও ওয়ার হবে, হি থাকলেও ওয়ার হবে, সি থাকলেও ওয়ার হবে, উই থাকলেও ওয়ার হবে। আর যদি প্রিন্সিপাল ভার্ব তুমি লেখো তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বটা পাস্ট ফর্ম হবে। কি ফর্ম হবে? কি ফর্ম হবে? পাস্ট ফর্ম। তাহলে আমরা একটু উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো, আমি লিখলাম যে হি acts as if he knew everything। হ্যাঁ, তাহলে আমি কি লিখলাম? হি acts as if he knew everything। সে এমন ভাবে অভিনয় করতেছে মনে হয় যে সে সবকিছুই জানে। আছে না এরকম? আবার মনে করো he talk he acts as though he were an actor। তাহলে আমি কি লিখলাম খেয়াল করো, যে হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার অ্যান অ্যাক্টর। সে এমন ভাবে অভিনয় করতেছে মনে হয় সে কি হয়ে গেছে? অভিনেতা হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে এখানে হির পরে আমি কি লিখলাম? অক্সিলারি ভার্ব হিসেবে কি লিখলাম? ওয়ার। আর এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কি লিখলাম? ভি2। তার মানে অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে যদি আমি প্রিন্সিপাল ভার্ব লিখি তাহলে সেটা সবসময় পাস্ট টেন্স হবে। কোন টেন্স হবে? আর অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে যদি অক্সিলারি ভার্ব লিখি সেটা সবসময় কোন টেন্স হবে? মানে সবসময় ওয়ার হবে। সবসময় কি হবে? কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে তাহলে এই চারটে রুলস আমরা জানলাম যে অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে সবসময় ভার্বটা কি হবে? তোমরা দেখবে যে রাইট ফর্ম ভার্বের রুলসের মধ্যেও কিন্তু এটা আছে। মানে তোমাদের 9-এর নবম শ্রেণীর যে বিষয়টা সেটা হলো এরকম যে মানে আমরা মানে টোটাল যে তোমার 60 নম্বরের যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে এগুলো একটা আরেকটার সাথে এমনভাবে লিঙ্কড আছে, মানে রাইট ফর্ম ভার্বের রুলস যদি তুমি ভালো করে শিখো তাহলে দেখবা যে সেটা কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে। আবার কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলোই যদি তুমি ভালো করে শেখো সেটা কোথায় কাজে লাগবে? রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে। একই সূত্রে দেখবা যে রাইট ফর্ম ভার্বেও আছে যে অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে ভার্বটা কি হয়? আনরিয়াল পাস্ট হয়। ফিক্সড অক্সিলারি হিসাবে ওয়্যার বসে আর প্রিন্সিপালটা সবসময় পাস্ট টেন্স হয়।
তো এই গেল একটা। এখন এই যে 14 নম্বর দেখো, 14 নম্বরটা এখানে একটু ভিন্ন। এগুলো তোমরা আমার মনে হয় যে এক্সক্লামেটরি সেন্টেন্স করছো না, করছো? ওখানে এরকম ছিল, সাবজেক্টের পরে উইশ, উইশের পরে সাবজেক্টের পরে ওয়্যার অথবা ভিটু, তারপরে অবজেক্ট হবে। ওয়্যার অথবা ভিটু, তারপর কি হবে? আচ্ছা, তারপরে আবার হ্যাড অবজেক্ট, আবার উড, শুড, কুড, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এটাকে এইভাবে যদি আমি দেখাই, একটু দেখো যে আই উইশ আই ওয়্যার এ কিং। তো ওখানে আই উইশ থাকবে, ওরা এই অংশটুকু মনে করো গ্যাপ দিল। যখন আই উইশের পরে এই অংশ গ্যাপ দিবে, ভালো করে খেয়াল করো, আই উইশের পরে আর কিছুই লেখা নেই, তাহলে এই অংশটাকে তুমি তিন ভাবে করতে পারো। যে আই উইশের পরে সাবজেক্টের পরে ওয়্যার লিখতে পারো, তারপরে যে কোনো একটা ভার্ব লিখতে, মানে অবজেক্ট লিখতে পারো। আবার চাইলে তুমি আই উইশের পরে আই হ্যাড এ কাউ হতে পারে, আই উইশ আই হ্যাড এ কাউ। আবার এভাবেও লিখতে পারো যে আই উইশ আই উড ফ্লাই। রাকিবুল, খেয়াল করো, তাহলে আই উইশের পরে আমরা এই অংশটাকে কয়ভাবে ফিল আপ করতে পারবো? যে আই উইশের পরে সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়্যার নিয়ে আসতে পারবো। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ ডক্টর, আই উইশ আই ওয়ার এ ইঞ্জিনিয়ার। তবে ওই মাথায় রাখতে হবে সবসময় যে ওটা সিকুয়েন্সিয়াল যদি হয় তাহলে সেই ধরনের শব্দ হবে, আর সিকুয়েন্সিয়াল না হলে যে কোনো শব্দই ব্যবহার করবা। তারপরে হচ্ছে আই উইশ আই হ্যাড এ কাউ, যে যদি আমার কি থাকতো, একটা গরু থাকতো। তারপর আই উইশ আই উড ফ্লাই, যদি আমি কি পারতাম, উঠতে। বুঝতেছো আমার কথা? তাহলে এখানে উড, কুড, শুডও হতে পারে, হ্যাডও হতে পারে, আবার ওয়্যারও হতে পারে। এখন কোনটা নিয়ে আসবা সেটা নির্ভর করবে। হ্যাঁ, ওরা যদি আই উইশ সাবজেক্ট দিল আর কিছুই দিল না, তাহলেও তোমার এই যে ওয়্যারও আনতে পারবা, হ্যাডও আনতে পারবা, উডও আনতে পারবা। কিন্তু তারা ওয়্যার পর্যন্ত যদি দিয়ে দেয় তখন তো ওই অংশটুকু শুধু লিখতে হবে। তবে সাধারণত আই উইশ যুক্ত বাক্যে এই পরের অংশটা ওরা কি করে না, ইন্ডিকেট করে দেয় না। এবং যদি না দেয়, আর যদি সেটা সিকোয়েন্স নির্ভর না হয়, তাহলে যে কোনো ধরনের শব্দই ব্যবহার করতে পারবা। তবে সূত্র তিনটা, ওয়্যার অথবা ভিটু বসবে, তারপরে হ্যাড বসবে, অথবা উড, কুড, শুড, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর সর্বশেষ যেটা আমরা এখন এটা শেষ করে দিব এখন, সেটা হলো যে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে ভেরি অ্যান্ড, সরি এটা অ্যান্ড না, ভেরি অ্যাডজেক্টিভ হবে। সেদিন আমরা ওই যে সো দ্যাট টু রুলস করছিলাম, মনে আছে না? টু থাকলে কি হয়? সো দ্যাট হয়। তোমরা সিম্পল কমপ্লেক্স কি করছো না? করা হয়নি তো। সিম্পল কমপ্লেক্সের রুলস অনুসারে টু যুক্ত বাক্য হলো সিম্পল, সো দ্যাট যুক্ত বাক্যগুলো হলো কমপ্লেক্স, আর এই কমপ্লেক্সেরই কম্পাউন্ড হচ্ছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট যুক্ত বাক্যগুলো সাধারণত কম্পাউন্ড হয়। তো যদি কোনো অংশে ভেরি দেয় তাহলে পরের অংশে অ্যান্ড হবে, এই এতটুকু। তাহলে হি ইজ ভেরি পুয়ার, হি ইজ, তাহলে অ্যান্ড হি কুড নট অথবা ক্যান নট বাই এ পেন। তাহলে ভেরি থাকলে কি আনতে হবে? টু থাকলে কি আনতে হবে? টু। সো থাকলে কি আনতে হবে পরে? দ্যাট। এই হলো বিষয়। কি বুঝতেছ আমার কথা? তাহলে এখানে হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যান নট বাই এ পেন। সাপোজ যে হি ক্যান নট বাই এ, হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যান নট বাই এ পেন। তাহলে আমরা জানলাম যে টোটাল 15টা রুলস আমরা জানলাম যে কিভাবে একটা আনকমপ্লিট বাক্যকে আমরা কমপ্লিট করব। তা আশা করি আমরা পরবর্তী কমপ্লিট সেন্টেন্সের পরবর্তী সেশনে আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। সবাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি। শুভ বিদায়।